পিলখানার নৃশংস হত্যাকাণ্ডে শহীদ সেনাদের স্মরণ। 7 বছরেও বিচার না হওয়ায় হতাশা, 3 মাসের মধ্যেই আপিল শুনানি শেষ হওয়ার আশা। এ বছরের মধ্যেই 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা প্রধানমন্ত্রীর। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ। 7 খুন মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে আসামি সাবেক র্যাব কর্মকর্তা অনুপস্থিত, কারণ দেখানো হলো অসুস্থতা। এটা কালক্ষেপণের পন্থা বলছেন মানবাধিকার কর্মীরা। ঢাকার দনিয়ায় ছোট ভাইকে নির্যাতনের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় ভাইকে। হত্যাকাণ্ড পরিকল্পিত, দাবি স্বজনদের। এবং সুনামগঞ্জের ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, ভাঙচুর, আহত অন্তত 5। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম। অশ্রু, দোয়া আর ফুল দেওয়ার মাধ্যমে স্মরণ করা হলো পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের। বৃহস্পতিবার সকালে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা এবং 3 বাহিনীর প্রধান ও পরিবারের সদস্যরা এতে অংশ নেন। এ সময় 7 বছরেও হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেন পরিবারের সদস্যরা। যারা স্বজন হারিয়েছেন তারাই বোঝেন শূন্যতার কি কষ্ট। তবে কখনো কখনো শোকাবহ পরিবেশ কিছুটা হলেও টের পাইয়ে দেয়। বৃহস্পতিবার বনানীর সামরিক কবরস্থানে সৃষ্টি হলো তেমনি এক শোকাবহ সকাল। 7 বছর আগে পিলখানায় বিডিআর সদর দপ্তরে নিহত স্বজনদের শ্রদ্ধা জানাতে এসে অনেকেই হলেন স্মৃতিকাতর। না যে আমার চাচা না, সে আসে হয়তো, তাকে কোয়ার্টার গার্ডে হয়তো আটকায় রাখছে, কিন্তু কি আমরা সেই আশায় ছিলাম। 2 দিন 3 দিন পরে কি পেলাম, তার লাস্ট ডেট পাইছি। যার যায় সেই বুঝে যাওয়ার কত কষ্ট। প্রতি মুহূর্তেই সেটা একেবারে ইউনিভার্সিটির কনভোকেশন হোক আর যেখানে হোক, সবাই সবার বাবাকে নিয়ে যায়। আমি তো নিতে পারিনি। প্রতি মুহূর্তেই মনে পড়ে ভালো আমরা নেই। আবার কোন কোন স্বজন এতদিনেও বিচার না হওয়ায় তাদের হতাশার কথা জানালেন। বলে না, কোনো বাপি চায় না এটা, মানে ছেলেকে লাশ বাপের কাছে উঠুক। আমার ভাই তোর ফিরে আসবে না কোনোদিন আমাদের কাছে। আমরা তো বিচারটাও পাইনি ভালো করে। বিচারটাও যদি পাইতাম তাও তো আমাদের সবার মনে একটা শান্তি হতো। এর পিছনে কি ষড়যন্ত্র ছিল, কারা মূল ষড়যন্ত্রকারী, সেটা দেশবাসী জানুক। আমরা যদি বেঁচে থাকি আমরাও যে জেনে যেতে পারি। সেনা সদরের উদ্যোগে আয়োজিত শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা পুষ্পস্তবক অর্পণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান মন্ত্রণালয়ের সচিব। শ্রদ্ধা জানান সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধান এবং বিজিবির মহাপরিচালক। পরে ধর্মীয় নিয়মে শহীদদের জন্য দোয়া করা হয়। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পালন করা হয় 1 মিনিট নীরবতা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের সমাধিতে ফুল দিতে এসে তারা এ দাবি জানান। বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য সহ সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর নিহত সেনা সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা। এ সময় বলেন, বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। সেনাবাহিনীর তরফ থেকে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে একটি তদন্ত কাজ পরিচালনা করা হয়েছিল। আমরা দাবি করছি সেই তদন্ত রিপোর্ট পুরোপুরি জাতীয় গণমাধ্যমে প্রকাশ করা হোক। হত্যাকাণ্ডের ব্যাপারে একটি বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করছি। যারা সত্যিকারের ভাবে এটার পিছনে ছিল, সেই ষড়যন্ত্রকারীরা, খলনায়করা, পরিকল্পনাকারীরা, যারা অর্থ যোগান দিয়েছে, তাদেরকে তো আমরা এখনো দৃশ্যমান দেখি না। সরকার নিশ্চয়ই ভীত, তা না হলে সরকার 12 ঘন্টার মধ্যে বিদ্রোহীদের একজনকে ডাইরেক্টর জেনারেল বানিয়ে দিলেন বিডিআর এর, আর এতদিন হয়ে গেল পূর্ণাঙ্গ তদন্ত করতে পারেন না। আমরা বিশ্বাস করি না। শেষ পর্যায়ে রয়েছে বহুল আলোচিত বিডিআর হত্যা মামলার আপিল শুনানি। আগামী 3 মাসের মধ্যে শুনানি শেষ হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 152 আসামির সাজা বহাল রাখার আবেদন জানিয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের মৃত্যুদণ্ড বহাল রাখতে হাইকোর্টে এ আবেদন জানানো হয়েছে। অন্যদিকে বিস্ফোরক আইনের মামলার কার্যক্রম শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। আফজাল হোসেনের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি 7 বছর আগের এই দিনে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের দায়ে 2013 সালের 5 নভেম্বর 850 আসামির মধ্যে 152 জনকে মৃত্যুদণ্ড, 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজার রায় দেন বিচারিক আদালত। এক মামলায় এত আসামির ফাঁসির দণ্ড ইতিহাসে সবচেয়ে বড় ফৌজদারি মামলা হিসেবে পরিচিতি পায়। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন আসামি ও রাষ্ট্রপক্ষ। 1 বছরেরও বেশি সময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 152 আসামির সাজা বহাল চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। প্রতি কর্মদিবসে চলছে আসামি পক্ষের শুনানি। যারাই হত্যাকাণ্ড সরাসরি সংগঠিত করেছে বা যারা অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করেছে বা এই হত্যাকাণ্ডের সময়ে নানা রকম ভাবে তাদের কোন রকম পার্টিসিপেশন ছিল, প্রত্যেকেরই মৃত্যুদণ্ড হওয়া উচিত। সমস্ত কিছু মামলায় যা খুঁটিনাটি ছিল আমরা উপস্থাপন করেছি এবং ল পয়েন্টেও আমরা করব এবং আমরা আশা করছি যে মহামান্য আদালত আমাদের ন্যায় বিচার করবেন। এদিকে বিদ্রোহ ও হত্যা মামলার বিচার কাজ শেষ হলেও বিচার কাজে ধীরগতির কারণে গত 7 বছরেও শেষ হয়নি বিস্ফোরক আইনে দায়ের করা অপর মামলার কার্যক্রম। এ মামলায় 802 জন আসামির বিরুদ্ধে 1333 জন সাক্ষীর মধ্যে শেষ হয়েছে মাত্র 31 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, হত্যা মামলায় খালাস পেলেও শুধুমাত্র এই মামলায় নিষ্পত্তি না হওয়ায় অনেক আসামি খালাস পাচ্ছেন না। একই সাক্ষী, একই এভিডেন্স, আমরা এই মামলা খালাস পাবো বলে আশা করি, কিন্তু এই মামলাটা বিচার না শেষ হওয়ার কারণে আমার আসামের হত্যা মামলার একজনও আসামি বেরোতে পারেনি। এই মামলাটা অতি অল্প সংখ্যক সাক্ষীর মাধ্যম দিয়ে এই মামলা নিষ্পত্তি করার জন্য চেষ্টা করব। তারা জানান, হাইকোর্টে মামলাটির আপিল নিষ্পত্তি হলেও সে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবারও আপিল করতে পারবে দুপক্ষই। ফলে আইনি বাধ্যবাধকতায় দণ্ড কার্যকরে অপেক্ষা করতে হবে আরো অনেক সময়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7খন মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম দিনেই অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির করা হয়নি আসামি সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদকে। এ কারণে বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 29 ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। যদিও কিছুদিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে অসুস্থতার অজুহাতে হাসপাতালে ভর্তি থাকার নানা খবর উঠে আসে তারেক সাঈদের বিরুদ্ধে। এদিকে আইনের ফাঁকফোকর গলে অপরাধীদের পার পাওয়ার প্রবণতা নতুন নয় মন্তব্য করে মানবাধিকার কর্মীরা বলছেন, কালক্ষেপণ করে প্রভাবশালীরা বিচার প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার পন্থা খোঁজে। নারায়ণগঞ্জের প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ জেলার পাবলিক প্রসিকিউটর জানান, বৃহস্পতিবার সকালে মূল আসামি নূর হোসেন ও র্যাবের 2 কর্মকর্তা সহ 22 জনকে আদালতে হাজির করা হয়। এ সময় অন্যতম আসামি র্যাবের সাবেক সিও লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ উপস্থিত না থাকায় কারা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চান আদালত। এ সময় সাঈদকে উপস্থিত করার দায়িত্বে নিয়োজিত পরিদর্শক আশরাফকে কোর্ট কাস্টাডিতে রাখার নির্দেশ দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য 30 মিনিট মুলতবি ঘোষণা করা হয় আদালত। পরে অসুস্থতার কারণে তারেক উপস্থিত থাকতে পারছেন না বলে জানান পরিদর্শক। কারা কর্তৃপক্ষের ত্রুটি, সেই কারণে কারা কর্তৃপক্ষকে কেন উপস্থাপন করা হলো না, সেই জন্য কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিচ্ছেন বিজ্ঞ আদালত। এদিকে কিছুদিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবারই উঠে আসে তারেক সাঈদের অসুস্থতার খবর। সেই সাথে প্রকাশিত হয় তারেক সাঈদকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রাখা সহ তাকে দেয়া নানা ভিআইপি সুযোগ সুবিধার খবরও। সেখানে এমনটাও জানানো হয় হাসপাতালে চিকিৎসাধীন থাকার মতো অসুস্থ নন তারেক সাঈদ। প্রভাবশালীরা হয় অর্থ দিয়ে, নয়তো তাদের অবস্থানের প্রভাব খাটিয়ে, নয়তো এই ধরনের কোনো কৈফিয়ত কিংবা অজুহাত তৈরি করে তারা বিচার প্রক্রিয়াটাকে প্রলম্বিত করতে থাকেন, এই আশায় যে আস্তে আস্তে মানুষেরা ভুলে যাবে, সরকার বদল হবে কিংবা কোনো একটা কিছু ঘটবে যেটার মধ্যে দিয়ে তারা বিচারের ফাঁকফোকরের মধ্যে থেকে বেরিয়ে চলে আসবেন। গত 8 ফেব্রুয়ারি 7 খুনের 2টি মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 23 আসামির উপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন, যেখানে র্যাবের 8 সদস্য সহ পলাতক 12 আসামির অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হচ্ছে, যা তারেক সাঈদ উপস্থিত না থাকায় তারিখ পরিবর্তন করে 29 ফেব্রুয়ারি ধার্য করা হলো। সাবিহা নিপা, সময় সংবাদ। ছোট ভাইকে নির্যাতনের প্রতিবাদ করায় ঢাকার দনিয়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া
বড় ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা মালয়েশিয়ায় পড়াশোনা করতেন জানিয়ে তার স্বজনরা অভিযোগ করেন পারিবারিক শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পুলিশও মনে করছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। এদিকে হত্যায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। সন্তানহারা মায়ের বুক ফাটা এই আর্তনাদি যেন বলে দিচ্ছে পৃথিবীটা এখন কতটা অর্থহীন তার কাছে। নানা স্বপ্নজাল বোনা বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলেকে হারিয়ে তিনি এখন পাগল প্রায়। নিহতের স্বজনরা জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সন্ধ্যায় মাসুদ রানার খালাতো ভাই মেহেদিকে নির্যাতন করে এলাকার কয়েকজন বখাটে। জানতে পেরে এই ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রথমে মাসুদকে জীবননাশের হুমকি দেয় বখাটেরা। পরে মীমাংসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে দনিয়া কবরস্থানের কাছাকাছি এলাকায় একের পর এক ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মাসুদের মা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের একজন প্রার্থী। পারিবারিক ও রাজনৈতিক শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার। আমার খুব ভালো স্বপ্ন ছিল, এমবিএ করবে, সরকারি গাইডলাইন দিয়ে নির্বাচন করতেছে। আমার মনে পড়তেছে আমার এই নির্বাচন আমার কাল যে নমিনেশন পাইছে মহসিন খাও হলো ভুয়া মুক্তিযোদ্ধা। আমি প্রমাণ করে দিই এজন্য ওনার শ্বশুরে দিয়ে আমার ঠেকাইতে চাইছে অনেকবার। আমার মনে সন্দেহ হয় যে এই জায়গা থেকে কোনো একটা গিরিঙ্গি করে এই পোলাপান দিয়ে কাজ করাইছে। এদিকে ঘটনা তদন্তে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল মর্গে আসেন ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার। তার বডিতে একই প্লেসে 6টা স্ট্যাবের দাগ দেখলাম। একজন নিরীহ একটা ছাত্রকে যে এভাবে হত্যা করবে এটা আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া তাৎক্ষণিকভাবে 8-10টা স্ট্যাব করার মতো কারণ আসলে ঘটে না, এবং একটা বাড়ির ভিতরে নিয়ে তারপর। এই ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও বন্ধুরা। আমাদের ঘরের প্রথম ভাগনা কোলাপিঠে করে মানুষ করছে, আমার বোনের ছেলেরা যে মারছে এর হত্যার বিচার চাই। ও সব সময় সবাইকে হেল্প করতে, এটাই কি ছিল ওর অপরাধ? যারা ভালো একটা বন্ধুকে নিয়ে গেছে আমরা তাদের সর্বোচ্চ সাজা ফাঁসি চাই। মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র মাসুদ গত 2 মাস আগে দেশে ফেরে বলে জানিয়েছে তার স্বজনরা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সমারোহ থাকছে। 1/11 বহু অপকর্মের সময় নীরব দর্শকের ভূমিকায় ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মন্তব্য তথ্যমন্ত্রী বললেন, বিচার হবে অবৈধ ক্ষমতা দখলকারীদের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। এবছরের মধ্যেই 16,000 মেগাওয়াটের পাশাপাশি 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে বিভিন্ন জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্ধশতাধিক প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলে সরকারের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট এলাকার জনগণের সহযোগিতা চান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী, আপনি জানেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 10টি জেলায় 51টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। জনগণের এই মৌলিক চাহিদার কথা বলেন। গোপালগঞ্জের 6,000 পরিবারকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ঘোষণা হয় ভিডিও কনফারেন্সে। উদ্বোধন করা হয় 4টি নতুন বিদ্যুৎ কেন্দ্র, যা থেকে জাতীয় গ্রিডে যোগ হবে আরো 535 মেগাওয়াট বিদ্যুৎ। আমরা 100টার উপর বিদ্যুৎ কেন্দ্র করেছি এবং 76% মানুষ আজ বিদ্যুৎ পাচ্ছে। ইতিমধ্যে 14,500 মেগাওয়াট আমরা উৎপাদন করেছি। 2016 সালের মধ্যে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, আর 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট হবে। 2031 সালের মধ্যে 40,000 মেগাওয়াট আমরা উৎপাদন করব। 2041 সালের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে 60,000 বিদ্যুৎ উৎপাদন হবে। এছাড়া সিলেট সুনামগঞ্জ জকিগঞ্জ মহাসড়কে 16টি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আরও উদ্বোধন করেন পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে শেখ কামাল ও শেখ জামাল সেতু। প্রধানমন্ত্রী জানান, তার সরকারের সময়ে সারা দেশে সড়ক সেতু নির্মাণ করা হয়েছে 537টি। যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে সাথে জনসেবাও আমাদের বাড়াতে হবে। আমি দেশবাসীর দোয়া চাই এবং সকলের সহযোগিতা চাই যে কাজগুলি আমরা করছি এবং যেগুলি আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এগুলি যেন দ্রুত আমরা করতে পারি,
তার জন্য যে যে এলাকায় কাজ হবে সেই সেই এলাকাবাসীর কাছ থেকে আমরা সহযোগিতা চাই, যে যত দ্রুত আমাদের এই মাতৃভূমিকে আমরা উন্নত করতে পারবো ততই আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারবো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করেন দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণের। ইনশাআল্লাহ আমরা বরিশালেও রেল লাইন নিয়ে যাব। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০ দলের অন্যতম শরিক দল ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক পার্টি এনডিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার রাত 10টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০ দলকে আরও কিভাবে সংগঠিত করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজার নেতৃত্বে দলের সিনিয়র নেতারা বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্যের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া হলফনামায় সন্তুষ্ট হননি উচ্চ আদালত। আগামী সোমবারের মধ্যে পুনরায় ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে সিলেটে দেয়া বিচার বিভাগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য হলফনামা আকারে দাখিল করতে বলেছেন। এ সময় প্রধান বিচারপতি রাজনীতির মধ্যে বিচার বিভাগকে না জড়ানোর পরামর্শ দেন। মির্জা ফখরুলের আইনজীবী জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী সোমবারের মধ্যে হলফনামা দাখিল করা হবে। ওই দিনই পল্টন থানার নাশকতার 3 মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর বিষয়ে শুনানি হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে একচোখা প্রতিষ্ঠান মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটি অপরাধীদের পক্ষে আর গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যা বলেছেন তা প্রতিহিংসামূলক নয়, বরং ১/১১ বাস্তব চিত্রের প্রতিফলন। ১৯৭১ সালের ২৫শে মার্চের রাত থেকে যে হত্যাযজ্ঞ চলেছিল, এই ব্যাপারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কোনো বক্তব্য বিবৃতি নেই। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯৩ দিনের যে আগুন যুদ্ধ, এই ব্যাপারেও কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নীরবতা পালন করলেন। তারা আসলে একচোখা সংস্থা, ভিন্ন কোনো পক্ষ হয়ে একচোখা প্রতিবেদন তৈরি করছেন, যা আমরা গ্রহণ করতে রাজি নই। ১৫তম সংশোধনী পাশ হওয়ার পরে সামরিক শাসন এবং অবৈধ ক্ষমতা দখলকে এটা শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে। সুতরাং অতীতে যেসব অবৈধ ক্ষমতা দখল ঘটে গিয়েছে সেগুলো আজব কালক এগুলো আমলে আসবে। যারা ১/১১ সঙ্গে জড়িত, বিচারাচার যখন শুরু হবে তো তাদের দিয়েই শুরু হবে। অপরাধের সঙ্গে সম্পৃক্ততা না থাকলে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো বাধা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। বৃহস্পতিবার সকালে মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বাংলাদেশে অবৈধ বিদেশি নাগরিকদের অবস্থান প্রসঙ্গে তিনি জানান, তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা দুষ্কৃতিকারী, যাদের রেকর্ড খারাপ আছে, যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, যাদের বিরুদ্ধে পুলিশ কেস আছে, তারা তো কোনো সরকারি চাকরিতে আসতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী সেটাই তো আমাদের স্মরণ করে দিয়েছে, যাতে আমরা ভেরিফিকেশনের সময় যাতে আমরা বেশি অ্যালার্ট থাকি। জামাত শিবিরের সাথে ইনভলভ থাকাটা তো একটু পলিটিক্যাল ব্যাপার। জামাত শিবির তো নিশ্চিত ঘোষিত সংগঠন না, রাজনৈতিক সংগঠন না। যদি তার অপরাধমূলক কর্মকাণ্ড করে, সেই ক্ষেত্রে তো সে কে জামাত করে, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, এগুলো তো আমরা দেখি না। সুনামগঞ্জের জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুপক্ষের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। এ সময় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেল 3টার দিকে জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন চলাকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ সহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পদবঞ্চিত ও পদপ্রাপ্ত নেতাদের সমর্থকরা পাল্টাপাল্টি চেয়ার ভাঙচুর চালায়। এতে উভয় পক্ষের অন্তত 5 কর্মী আহত হন। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রবাসের সময় আরো থাকছে।
মিরপুরের উইকেটে পেসারদের আধিপত্য, আরব আমিরাতকে 14 রানে হারিয়ে এশিয়া কাপের শুভ সূচনা বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। কোন নিয়ম নীতি না মেনে দেশে পরিচালিত হচ্ছে 15,000-এরও বেশি কওমি মাদ্রাসা। রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার ব্যবহার নেই বললেই চলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। শর্ত মানবেন না বলে তারা নিচ্ছেন না কোনো সরকারি সুবিধাও। বিশেষজ্ঞদের মতে দেশের স্বার্থেই এই বিশাল জনগোষ্ঠীকে সরকারি নজরদারির আওতায় আনা জরুরি। মাহমুদ রাকিবের রিপোর্ট। গভীর মনোযোগে ক্লাসরুমে আরবি শিখতে ব্যস্ত শিক্ষার্থীরা। একবিংশ শতাব্দীতে এসেও দেশে প্রায় 40 লাখ শিক্ষার্থীকে বাংলা উপেক্ষা করে কওমি মাদ্রাসাগুলোতে পড়ানো হচ্ছে শুধু আরবি, ফার্সি কিংবা উর্দু ভাষাতেই। জাতীয় শিক্ষানীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব প্রতিষ্ঠানে কখনোই গাওয়া হয় না জাতীয় সঙ্গীত, ওড়ানো হয় না জাতীয় পতাকাও। সপ্তম শ্রেণী পর্যন্ত পাঠ্যসূচিতে নামমাত্র বাংলা সহ কিছু সাধারণ বিষয় থাকলেও উপরের ক্লাসগুলোতে তার খুঁজে পাওয়া যায় না। আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো আলেম তৈরি, আর অন্যান্য সাবজেক্টগুলো তার সমাজে চলার জন্য যতটুকু দরকার ততটুকু থাকতে হবে, ততটুকু আছে। জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক স্কুলে প্রতিদিন করে, সেইভাবে আমাকে করতে হবে, হ্যাঁ, এই রকমের বিষয়টা আমাদের এখনো সেটেল হয়নি। যখনই সরকারি সাহায্য আসবে তখনই সরকারি তদারকি আসবে। আমাদের শিক্ষার ধারা আর সরকার চিন্তাধারা এটার মধ্যে মিল নাই। এই জেনারেল শিক্ষার সাথে যেটুকু তাল মিলেন যায় এটুকু আমাদের ইচ্ছা আছে। যেমন আমরা চাচ্ছি বিএ পর্যন্ত তো এখন আমাদের আছে, মাস্টার ডিগ্রি পুরা নাই। বিশেষজ্ঞদের মতে সৃষ্টিকর্তার মহাগ্রন্থ আল কোরআনে মানুষকে দ্বীনি শিক্ষার পাশাপাশি তার বিশাল সৃষ্টিকর্ম নিয়েও গবেষণা করার তাগিদ দিয়েছেন। কিন্তু দেশের কওমি মাদ্রাসাগুলোর পাঠ্যসূচিতে তথ্য প্রযুক্তিগত, বিজ্ঞান ভিত্তিক ও দেশপ্রেমের ইতিহাস সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় না থাকার কারণে এসব শিক্ষার্থীরা আধুনিক ও দেশপ্রেমের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন তারা। আমার সংবিধান, আমার জাতীয় সঙ্গীত এর প্রতি যদি আমি শ্রদ্ধাবোধ না রাখি তাহলে মনে করতে হবে যে আমার মধ্যে ভালো মানুষের যে গুণাবলী সেইগুলো কোনোভাবেই আমার মধ্যে গ্রহীত হবে না। এরা আমাদের কোনো রকমের আওতার মধ্যে নেই, তারা স্বাধীনভাবে চলে। যদি কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় মনে করে যে আমি অনিয়ন্ত্রিত থাকবো, এটি কোনো দৃষ্টিভঙ্গি হতে পারে না। আমাদের দরজা খোলা, তারা যেভাবে পড়তে চান ধর্মীয় শিক্ষা, সেটার জন্য আমরা সমর্থন সহযোগিতা দিতে প্রস্তুত আছি, কিন্তু এটা সিস্টেমের মধ্যে আসতে হবে। দেশ যখন তথ্য প্রযুক্তিতে সফলতা লাভ করে শতভাগ ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে, তখনও দেশের একটি বড় অংশ যদি দ্বীনি শিক্ষার কথা বলে আধুনিক শিক্ষাকে দূরে সরিয়ে রাখে, তাহলে তা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা এনামুল হক মোস্তফা শহীদের জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় মন্ত্রী ও জাতীয় সংসদ সদস্যরা অংশ নেন। জানাজা শেষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ বেশ কিছুদিন যাবৎ তিনি কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের প্রবীণ এ নেতা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা যান। তিনি 1938 সালের 28 মার্চ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কুঠিরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলার অন্যতম আসামি বাচ্চু মিয়া গুলিতে নিহত হয়েছে। র্যাবের দাবি বন্দুকযুদ্ধে সে মারা গেছে। এ ঘটনায় শাহেদ নামে একজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ এলাকায় এই ঘটনা ঘটে। র্যাব জানায় ভোর 4:30টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় বাচ্চু মিয়া অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। র্যাবকে দেখে হামলা চালায় বাচ্চু ও তার সহযোগীরা। এক পর্যায়ে র্যাব গুলি চালালে গুলিবিদ্ধ হয় বাচ্চু মিয়া। পরে ঘটনাস্থল থেকে বাচ্চুর সহযোগী শাহেদকে আটক করে র্যাব এবং বাচ্চুকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাবের 2 সদস্য আহত হন। বাচ্চু মিয়া 4 শিশু হত্যা মামলার মূল অভিযুক্ত আসামিদের একজন ছিলেন। এদিকে দুপুরে আটক শাহেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাচ্চু ছিল একটা কেরিয়ার, তো কেরিয়ার ছিল এবং বাচ্চু কেরিয়ার ছিল যেখানে অলরেডি
তিনটা 164-এ সমস্ত ঘটনা চলে এসছে। আর বাকি যে আলামতগুলি জব্দের প্রয়োজন এবং যে অজ্ঞান করা হয়েছিল কি পাউডার ব্যবহার করে সেইগুলি উদ্ধার করা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে বাচ্চু থাকা না থাকাতে আমাদের মামলার কোনো ক্ষতি হবে এরকম আমরা ধারণা করি না। রংপুর বিভাগের 8 জেলায় গ্যাস সরবরাহের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে রংপুর বিভাগ সমিতি ঢাকা। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে বুড়িমারি লালমনিরহাট মহাসড়কে মানববন্ধন করা হয়। এতে কুড়িগ্রাম, দিনাজপুর ও লালমনিরহাট সহ রংপুর বিভাগের 8 জেলার মানুষ অংশ নেন। সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসিরের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খনিজ সম্পদ ও কৃষি প্রধান অঞ্চল হয়েও উন্নয়ন বঞ্চিত এ বিভাগ। এ সময় লালমনিরহাটে শিল্প অঞ্চল, ঠাকুরগাঁও বিমানবন্দর ও বিরল স্থলবন্দর চালু এবং নীলফামারী ইপিজেড পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানানো হয়। এই এলাকাগুলায় নদী ভেঙে যাওয়ার কারণে সাধারণ মানুষের জমি জমা বাড়িঘর নদী রতনগত করে চলে যাওয়ার কারণে আমরা এই লালমনিরহাট জেলাকে শিল্প অঞ্চল ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা নির্মিত ও গৌতম ঘোষ পরিচালিত চলচ্চিত্র শঙ্খচিল মুক্তি পাচ্ছে আসছে 1 বৈশাখ। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজক। দেশভাগ ও দুই বাংলার মানুষের জীবন জীবিকা নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কুসুম শিকদার অভিনীত এই চলচ্চিত্রটি ভারত ও বাংলাদেশে একযোগে মুক্তি পাচ্ছে বলে জানান প্রযোজক ফরিদুর রাজা সাগর। চলচ্চিত্রটির পটভূমি, চিত্রায়ন থেকে শুরু করে প্রযোজনা পর্যন্ত বাংলাদেশে হয়েছে বলে জানান পরিচালক গৌতম ঘোষ। যৌথ প্রযোজনায় লালন শাহের জীবনী অবলম্বনে নির্মিত মনের মানুষ চলচ্চিত্রের 5 বছর পর গৌতম ঘোষ নিয়ে এসেছেন শঙ্খচিল চলচ্চিত্রটি। ছবিটা হচ্ছে এখনকার একটা পরিবারের গল্প। একটা শিক্ষিত পরিবার, স্কুল মাস্টার, সেই স্কুলের হেডমাস্টারের ভূমিকায় মামুনুর রশিদ সাহেব অভিনয় করেছেন, আর প্রসেনজিৎ, কুসুম এবং সাজবাতি, এই 3 জনের একটি সুন্দর পরিবার। তারা সীমান্তে বসবাস করে, তাদের আনন্দ বেদনা, তাদের সবকিছু নিয়েই শঙ্খচিল, এবং শঙ্খচিলটা খুব প্রতীকী নাম। 1966 সালে উত্থাপিত বাঙালির মুক্তির সনদ 6 দফার 50 বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হল নতুন বই আমাদের বাঁচার দাবি 6 দফার 50 বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বইটির লেখক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ, অধ্যাপক রেহমান সোভান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, অধ্যাপক এম আকাশ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বাঙালির মুক্তি আন্দোলনে বঙ্গবন্ধু এবং 6 দফার গুরুত্ব তুলে ধরেন বইটির লেখক অধ্যাপক হারুনুর রশিদ। অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হল জাতীয় জীবনের সকল স্তরে বাংলা ভাষার প্রচলন শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার বিকেলে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সুলতানা কামাল মিলনায়তনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবছর 21 পদকপ্রাপ্ত ভাষা গবেষক সাহিত্যিক ডক্টর হায়াত মাহমুদ। এ সময় জাতীয় জীবনের বিভিন্ন স্তরে বাংলা ভাষা ব্যবহারে গুরুত্ব আরোপ করেন তিনি। এর আগে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটি গেয়ে শোনান দক্ষিণ কোরিয়ান শিল্পীরা। পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ধরিত্রী সংগঠনের শিল্পীরা। এশিয়া কাপের খবর। জয় দিয়ে আসর শুরু করল শ্রীলঙ্কা। লো স্কোরিং ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে 14 রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আগে ব্যাট করে আরব আমিরাতের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেটে 129 রান করে লঙ্কানরা। জবাবে 9 উইকেটে 115 রানে থামে আকিব জাভেদ শিষ্যরা। 2 উদ্বোধনী ব্যাটসম্যান চান্ডিমাল ও দিলশান দারুণ সূচনা এনে দেন লঙ্কানদের। ওপেনিংয়ে তারা যোগ করেন 68 রান। দিলশান 27 রানে ফিরে যাওয়ার পর সিরিবর্ধনে আউট হন 6 রানে। তবে ক্যারিয়ারের দ্বিতীয় 50 তুলে জাভেদের শিকার হয়ে
চন্ডিমাল সাজ করে ফেরেন 50 রানে। এরপরই আরব আমিরাতের পেসারদের মাপা লাইন লেন্থের বলে খুব একটা সুবিধা করতে পারেনি লঙ্কানরা। শেষ পর্যন্ত 8 উইকেটে 129 রানের সংগ্রহ পায় আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। জবাবে ইনিংসের প্রথম বলে রোহান মুস্তাফার উইকেট হারায় আরব আমিরাত। 3 মাস পর মাঠে ফিরেই প্রথম ওভারে 2 উইকেট তুলে নেন লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা। কুলাসেকারাও 1 ওভারে 2 উইকেট তুলে নিলে 16 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আরব আমিরাত। এরপর স্বপ্নিল পাতিল একদিকে লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে তাকে কেউ সঙ্গ দিতে পারেনি। ফলে নির্ধারিত 20 ওভারে 115 রান করে সংযুক্ত আরব আমিরাত। ম্যাচ সেরা হয়েছেন লাসিথ মালিঙ্গা। আনুষ্ঠানিকভাবে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে ইউএনডিপির শুভেচ্ছা দূতের স্মারক তুলে দেওয়া হলো। ইউএনডিপির তরুণদের উন্নয়নে নেওয়া কার্যক্রমের শুভেচ্ছা দূত হওয়াটা মাশরাফির কাছে স্বপ্ন পূরণের মতো। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। কদিন ধরেই জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি থেকে যোগাযোগ করা হচ্ছিল টাইগার দলপতি মাশরাফির সাথে। সংস্থাটির 50তম বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসেডর হলেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। ইউএনডিপির আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স জানালেন, দেশের তরুণদের আদর্শ বলেই নরেল এক্সপ্রেসকে বেছে নেওয়া হয়েছে এই বিশেষ কার্যক্রমে। মাঠ ও মাঠের বাইরে মাশরাফি দারুণ এক নেতা, তাই আমরা তাকেই এই কাজের জন্য মনোনীত করেছি। বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ তরুণ, যাদের অনেকেই বেকার। মাশরাফির মাধ্যমে আমরা তাদের কাজের সুযোগ তৈরি করতে সাহায্য করব। দেশকে এগিয়ে নিতে তরুণদের নিয়ে কাজ করার সুযোগ পেয়ে ইউএনডিপিকে কৃতজ্ঞতা জানান মাশরাফি। ক্রিকেট নিয়ে শত ব্যস্ততার পরও তরুণদের কর্মসংস্থানে কাজ করতে সচেষ্ট থাকার প্রত্যয় বাংলাদেশ স্কিপারের। এটা আমার অনেক আগে থেকে একটা ড্রিম ছিল এবং আমার কাছে মনে হয় লাইক ড্রিম কামস ট্রু। সো আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার জন্য এবং আমি আশাবাদী যে বাংলাদেশে যারা আছে, ইয়াং জেনারেশন যারা আছে, তাদের অনেক কোয়ালিটি আছে এবং আমার বিশ্বাস যে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে তৈরি করতে পারবে আমাদের ইয়াং জেনারেশন। ভারতের সচিন টেন্ডুলকার, শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালীধরন, পাকিস্তানের শহীদ আফ্রিদির পর বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন মাশরাফি। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পিলখানার নৃশংস হত্যাকাণ্ডে শহীদ সেনাদের স্মরণ। 7 বছরেও বিচার না হওয়ায় হতাশা। 3 মাসের মধ্যেই আপিল শুনানি শেষ হওয়ার আশা। এবছরের মধ্যে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা প্রধানমন্ত্রীর। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ। 7 খুন মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম দিনেই আসামি সাবেক র্যাব কর্মকর্তা অনুপস্থিত। কারণ দেখানো হলো অসুস্থতার। এটা কালক্ষেপণের পন্থা বলছেন মানবাধিকার কর্মীরা। ঢাকার দনিয়া ছোট ভাইকে নির্যাতনের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় ভাইকে। হত্যাকাণ্ড পরিকল্পিত, দাবি স্বজনদের। এবং সুনামগঞ্জের ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, ভাঙচুর, আহত অন্তত 5। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।